নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সুবোধ সেনের লেখা একান্তে অন্যজন। যখন অরুণাভ রিক্সা খুঁজতে বেরোলো তখন রাত 11টা বেজে গেছে। এই সময় শহরের বুকে ইতস্তত দু একটা রিক্সা ঘুরে বেড়ায় বটে, তবে তাদের নাগাল পাওয়া নেহাতি আকস্মিক ঘটনা বলা যেতে পারে। বাড়ি থেকে বেরিয়ে অরুণাভ সামনের রিক্সা স্ট্যান্ডের দিকে ভালো করে নজর দিল। একটা রিক্সাও স্ট্যান্ডে দেখতে পেল না। রাস্তার দিকে সোজা তাকাতে তাকাতে একটু এগিয়ে গেল। যতদূর দেখা গেল কোনো রিক্সাই চোখে পড়ল না। পথের ধারের ইলেকট্রিকের আলোয় হাতের ঘড়িটার দিকে একবার সময় দেখে নিয়ে অরুণাভ ভাবল, এখন যা সময় আছে তাতে বাড়ি থেকে হেঁটে স্টেশনে পৌঁছানো যাবে। সে রিক্সার আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরল। বাড়ি এসে দেখে বাড়ির সামনে একটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে। অরুণাভ রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল, ভাড়া যাবি? রিক্সাওয়ালা বলল, না বাবু, ভাড়া আছে। অরুণাভ আর কিছু জিজ্ঞেস করল না, সে সোজা বাড়ির ভেতরে ঢুকে গেল। তপা অরুণাভর স্ত্রী। সে গোছগাছ করে রেডি হয়েছিল রিক্সার অপেক্ষায়। অরুণাভ বাড়ি ঢুকে তপাকে বলল, রিক্সা পাওয়া গেল না, চলো হেঁটেই যাই। পাশের ঘরে অরুণাভর মা ছিল। সে সঙ্গে সঙ্গে জবাব দিল, আমি সকালে রিক্সা বলে রেখেছিলাম, সে তো এসে গেছে। অরুণাভ বলল, রিক্সাওয়ালা বলল ভাড়া আছে। ঘর থেকে বেরিয়ে এসে মা বলল, তোদেরই জন্যে, ও তো জানে না কে যাবে। অরুণাভ তপাকে বলল, তাহলে চলো তপা, রিক্সার সমস্যা মিটল। তপা ঘর থেকে বেরিয়ে বলল, এটা যেটা তুমি নিয়ে এসো। তারপর শাশুড়িকে প্রণাম করে বলল, আসি মা। অরুণাভর মা বলল, এসো মা, সাবধানে যেও। অরুণাভ মাকে বলল, মা তুমি সাবধানে থেকো। রিক্সায় উঠে তপা অরুণাভকে জিজ্ঞেস করল, ট্রেন পাওয়া যাবে তো? যাবে যাবে। রিক্সা এসে মালদা স্টেশনের বাইরের চত্বরে থামল। অরুণাভ অ্যাটাচিটা হাতে করে রিক্সা থেকে নামল, সঙ্গে সঙ্গে তপাও নামল। রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে দুজনেই স্টেশনে ঢুকল। টিকিট কাউন্টারের সামনে অ্যাটাচিটা নামিয়ে রেখে অরুণাভ তপাকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি টিকিট কেটে নিই। তপা বলল, টিকিট আমি কাটি? না, তেমন ভিড় নেই যে লেডিজের সুযোগ নিতে হবে, তুমি দাঁড়াও, আমিই পারবো। তপা অ্যাটাচির পাশে দাঁড়িয়ে রইল। অরুণাভ টিকিট কাটতে গেল। মধ্যরাতের মালদা স্টেশন। যাত্রীর তেমন ভিড় নেই। এখন কামরূপ এক্সপ্রেস এখানে ক্রসিং হবে। আপ কামরূপে অরুণাভ আর তপা কোচবিহার যাবে। এত রাতে স্টেশনে লোকজনের ভিড় তেমন নেই। স্টেশনের কর্মীদের হাঁক ডাক কিছু শোনা যাচ্ছে। অরুণাভ টিকিট কেটে তপার কাছে এসে বলল, তপা এই নাও, টিকিট দুটো তোমার ভ্যানিটি ব্যাগে রাখো। তপা টিকিট দুটো নিয়ে ভ্যানিটি ব্যাগে রেখে বলল, চলো এবার প্ল্যাটফর্মে যাই। অরুণাভ অ্যাটাচিটা হাতে নিয়ে বলল, চলো। দুজনেই প্ল্যাটফর্মে ঢুকল। স্টেশনে গাড়ি আসার ঘন্টা বাজল। অরুণাভ অ্যাটাচিটা নিচে নামিয়ে বলল, এই তো আপ কামরূপ এক্সপ্রেসের ঘন্টি হলো, এত রাতে ট্রেনে ওঠা মুশকিল হবে। তপা বলল, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ, মালদা স্টেশনে এত রাতে ভিড় থাকে না। স্টেশনের ভিড়ের কথা বলছি না, তবে মাঝরাতে ট্রেনের কামরাগুলো বেশিরভাগই বন্ধ করে রাখে। তাতে কি হয়েছে, এখানে তো টিটি চেঞ্জ হবে, দরজা খুলবেই। আমি একা হলে ভয় পেতাম না। আমার জন্য চিন্তা করছো? হ্যাঁ গো, তোমার জন্যই আমার সব চিন্তা। তপা মৃদু হাসল। অরুণাভ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আশ্চর্যে? তপা হাসি থামিয়ে বলল, আমায় তুমি খুব দুর্বল ভাবো, তাই না? অনুনয়ের সুরে অরুণাভ বলল, না গো, ওভাবে ভেবো না। আমি থাকতে তোমার কোনো কষ্ট হয় তা আমি সইতে পারবো না। আমাকে তো তুমি ভালো করেই চেনো।
তপা বলল, তা চিনি, চিনি বলেই তো তোমার সঙ্গে ঘর বেঁধেছি। স্টেশনের কাছেই গাড়ির হুইসেল শোনা যাচ্ছে। তপা বলল, গাড়ির সিগন্যাল দিয়েছে, স্টেশনে ঢুকছে। অরুণাভ হাতের ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখে বলল, এত তাড়াতাড়ি ট্রেন এসে গেল? ট্রেনটা রাইট টাইমে চলছে। অরুণাভ অ্যাটাচিটা হাতে নিয়ে বলল, চলো। তপা বলল, তোমার সাইড ব্যাগটা আমাকে দাও না। চলো, ওটা নিতে হবে না। ট্রেন স্টেশনে ঢুকতে লাগল। সারা প্ল্যাটফর্ম জুড়ে এর বিস্তৃতি। অরুণাভ বলল, লক্ষ্য রেখো রিজার্ভেশন কম্পার্টমেন্টগুলো। স্টেশনে গাড়ি সম্পূর্ণ ঢুকে গিয়ে থেমে গেল। অরুণাভ বলল, চলো, ওদিকটায় লোক নামছে, খালি হতে পারে। সামনেরটাও ফাঁকা দেখা যাচ্ছে, চলো এটাতেই উঠে পড়ি। দুজনেই সামনের কম্পার্টমেন্টের দরজা খোলা দেখে উঠে পড়ল। কম্পার্টমেন্টটা ছিল 3 টায়ার রিজার্ভেশন। তপা দেখল সামনের সিটে লোক নেই, কিন্তু সামান্য জিনিসপত্র রয়েছে। সে বলল, এ সিটটা তো ফাঁকা দেখা যাচ্ছে। অরুণাভ সিটের দিকে তাকিয়ে বলল, ফাঁকা নেই, ব্যাগটা কাছে দেখছো না? আপাতত এখানেই বসি। লোকটা হয়তো ল্যাবরেটরিতে গিয়েছে, এলে উঠে যেতে হবে। তুমি একটু ওদিকটায় দেখে এসো ফাঁকা সিট আছে কিনা। অরুণাভ অ্যাটাচিটা বাঙ্কে রাখার জন্য জায়গা দেখল, কিন্তু সেখানে লোক ঘুমিয়ে রয়েছে। তপার পাশে সিটের নিচে রেখে বলল, এখানে রাখলাম, দেখে রেখো, আমি সিটের খোঁজ করে আসি। তপা বলল, তাড়াতাড়ি এসো কিন্তু। তপা মাথায় শাড়ির আঁচল টেনে দিয়ে ঘোমটা দিল। জানলা দিয়ে তাকিয়ে দেখ, অনেকেই ছুটোছুটি করছে প্ল্যাটফর্ম। হঠাৎ পেছন থেকে একজন বলল, এটা আমার সিট, এখানে বসলেন কেন? তপা ঘোমটা সরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখল নীলিমেশ। নীলিমেশ তার ক্লাসমেট, একসঙ্গে এমএ পড়েছে। নীলিমেশ ওই সিটেই ফাঁকা জায়গাটায় বসে বলল, আমি বসলাম, কিন্তু আপনার জন্য শুতে পারবো না। নীলিমেশ তপার মুখের দিকে তাকায়। তপা ভাবল, যদি সে তার দিকে একবার তাকাতো তবে হয়তো এভাবে বলতে পারত না। নীলিমেশ জানলার দিকে তাকিয়ে বলল, আপনি অন্য সিটে যাবার চেষ্টা করুন। তপা মনে মনে ভীষণ ক্রুদ্ধ হল। সে বলেই ফেলল, আমাকে চেনেন না? এই কথা শুনে নীলিমেশ তপার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কে? তপা? হঠাৎ তোমার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। তপা একটু রহস্যঘন সুরে বলল, আমি অন্য সিটে চলে যাচ্ছি। অযথা অসুবিধা করব কেন একজনের, এ ঠিক নয়। নীলিমেশ মনে মনে ভাবল, সে অন্যায় করে ফেলেছে হয়তো, তাই অনুরোধের সুরে বলল, না না, যাবে কোথায়, বসো। তোমার কথার ধার এতটুকু কমেনি দেখছি। কেমন আছো? তপা উঠে গেল না, সে বসে বসেই জবাব দিল, ভালো আছি, তুমি কেমন আছো? নীলিমেশ হতাশভাবে তাকিয়ে মৃদু হাসল, তারপর বলল, ভালোই আছি। তপা জিজ্ঞেস করল, এখন কি করছো? নীলিমেশ বলল, রিসার্চটা শেষ হয়নি এখন। শুনেছিলাম তুমি রিসার্চ করছো। 3 বছর পর তোমার সঙ্গেই দেখা হল। এর মধ্যে দেখা করার চেষ্টা করেছিলে? না, চেষ্টা করিনি। ও কথা এখন তুলে কি লাভ? তুলছি, কারণে নয়। কাকে বিয়ে করেছো? অরুণাভকে। অরুণাভ সিট খুঁজে কম্পার্টমেন্টের ভেতরেই তপার কাছে আসছিল। তপা তাকে দেখিয়ে বলল, ওই তো অরুণাভ আসছে। নীলিমেশ দেখল ঠিকই অরুণাভ এসেছে। কাছে আসতেই বলল, আরে অরুণাভ, বউকে একা ফেলে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? অরুণাভ নীলিমেশকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল, বলল, আরে তোর সঙ্গে দেখা হবে ভাবাই যায় না। কেমন আছিস? এরই মধ্যে ট্রেন ছেড়ে দিল।
নীলিমেষ বলল, বসার জায়গা পেলি? ওদিকটাই হয়ে যাবে। এখানেই বস না, তিনজনে গল্প করে চলে যাব। অরুণাভ বলল, আমি জানি না, তপা যা বলবে তাই হবে। নীলিমেষ তপাকে জিজ্ঞেস করল, তপা, তোমার কোনো আপত্তি আছে? তপা কোনো আপত্তি দেখাতে পারল না। মাথা ঝাঁকিয়ে বোঝালো কোনো আপত্তি নেই। তিনজনে একই সিটে বসল। ধীরে ধীরে ট্রেনের গতিবেগ বেড়ে গিয়েছে। ট্রেন ছুটে চলছে। নীলিমেষ জিজ্ঞেস করল, অরুণাভ, তুই তপাকে বিয়ে করে ফেললি, নেমন্তন্নও করলি না? অরুণাভ বলল, সময় পাইনি ভাই। সেই যে এমএ পরীক্ষার রেজাল্ট বের হলো, তারপর মালদার একটা স্কুলে কাজ পেয়ে গেলাম। তারপরই তপাকে বিয়ে করি। স্কুলের চাকরি, সারাদিনই ব্যস্ত থাকতে হয়। তাছাড়া তপার রিকোয়েস্টে কয়েকটা টিউশনিও করতে হয় সকালে বিকেলে, একদমই সময় পাই না। এখন যাচ্ছিস কোথায়? তপাদের বাড়ি কোচবিহার। তপার দাদা বৌদি অনেকদিন ধরে লিখছে যেতে, তাই যাচ্ছি। তপা অরুণাভকে বলল, জানো নীলিমেষ এখনো ইউনিভার্সিটিতে রিসার্চ করছে। তাই নাকি? খুব ভালো। আরে তুই তো জানিস আমার বরাবরের স্বাদ ছিল রিসার্চ করে বড় হব। সে কাজেই কলকাতা গিয়েছিলাম। অরুণাভর চোখ জুড়িয়ে যেন ঘুম নেমে আসছে। সে লজ্জা ত্যাগ করে বলেই ফেলল, আমি একটু ঝিমিয়ে নেব। নীলিমেষ বলল, তা স্বাচ্ছন্দ্যে পারবি, এই পাশে হেলান দে। অরুণাভ একপাশে হেলান দিয়ে ঝিমোনোর ব্যবস্থা করে নিয়ে তপাকে বলল, তপা, তুমিও একটু ঝিমিয়ে নাও। তপা বলল, একটু ঘুমোতে পারলে শরীরটা ঝরঝরে লাগতো। কিন্তু নীলিমেষ, তোমার যে অসুবিধা হলো। তাতে কি হয়েছে? একটু না হয় অসুবিধা হলোই। ট্রেনের ঝাঁকুনিতে অরুণাভ ঝিমোতে লাগল। তপাও তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। জীবনের গভীর প্রশান্তি যেন এদের দুজনের মনে রয়েছে। সংজ্ঞাহীন শান্তিতে এক অপরূপ আশ্বস্ত ভাব মনের গহনে সঞ্চারিত হয়েছে। ট্রেনের চলার শব্দ বড় বেশি করে কানে লাগছে নীলিমেষের। সে অরুণাভ আর তপার মাঝখানে বসে শঙ্কিত আর বিনিদ্র সময় কাটাচ্ছে। ভাবনার অসংখ্য বুদ্বুদ তার মনে অবিরল দেখা দিচ্ছে ট্রেনের শব্দের সঙ্গে সঙ্গে তাল রেখে। জীবনে আমরা যা করি তা ভুল কি ঠিক সেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না। সময় পেরিয়ে গেলে তার ঔচিত্য আমাদের কাছে ধরা দেয়। এই তপাকে নিয়ে অরুণাভ ঘর বেঁধেছে। তপার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল তার। দুজনের পরিচয়ের সূত্র ধরে অরুণাভর সঙ্গে হয় পরিচয়। সেই পরিচয় করিয়ে দিয়েছিল। কিন্তু পরিচয় করালেও তপার সঙ্গে ঘনিষ্ঠতা বেশি ছিল নীলিমেষের। সেদিনগুলোর কথাই ট্রেনের কামরায় বসে স্পষ্ট মনে পড়ে যাচ্ছে। নীলিমেষ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। হোস্টেলেও সিট পেয়ে গেল। কিন্তু তার ডিপার্টমেন্টে তার কোনো পরিচিত ছাত্রছাত্রী ছিল। তাই ক্লাস করে আর একা একা ঘুরে বেড়ায় রামমোহনপুরের ইউনিভার্সিটি চত্বর। বিশ্ববিদ্যালয় চত্বরের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো লোককেই আকর্ষণ করে। বিস্তীর্ণ অঞ্চলের চড়াই উতরাই, শাল সেগুনের বনবিধি আর ছোট ছোট নদীর মতো স্বচ্ছ জলধারার পাশে গুচ্ছ গুচ্ছ শাল বন শরতে পুষ্পিত হয়ে সোহাগ ছাড়ায়। উত্তরে দার্জিলিংয়ের নীলিম পাহাড়। সব মিলিয়ে এক অপরূপ প্রাকৃতিক লাবণ্য এনে দিয়েছে। এই দৃশ্য দেখে নীলিমেষ মুগ্ধ হয়ে যেত। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শালকুঞ্জটি যেন তাকে মোহাচ্ছন্ন করে তোলে। তাই প্রায় সে ওই শালকুঞ্জে বসে থাকে। ফাল্গুনে শালকুঞ্জ ঝরা পাতায় ছেয়েছে, আর গাছে গাছে মঞ্জুরির শিহরণের দোলনা। নীলিমেষ শালকুঞ্জে বসে বসে পাতা ঝরা দেখে আর মনের আনন্দে গেয়ে ওঠে, ঝরা পাতা গো আমি তোমারই দল। এমনই এক ফাল্গুনী দিনে গান গাইছিল নীলিমেষ শালকুঞ্জের ঝরা পাতা মারিয়ে মারিয়ে। গান শেষ হতেই কোত্থেকে একটি মেয়ে এসে হাততালি দিয়ে বলে উঠল, বাহ, কি অপূর্ব! পরিবেশের সঙ্গে গান আর সুর মিলে মিশে গেছে। আহ, কি মধুর!
নীলিমেষ মেয়েটির দিকে ফিরে তাকিয়ে দেখল উজ্জ্বল শ্যামবর্ণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হবার বয়সী, হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, হাতে একগাছা করে চুড়ি। সবকিছু নিয়ে মেয়েটিকে অপূর্ব দেখাচ্ছে। তার উপর পরন্ত বিকেলের ম্লান আলো তাকে আরো রূপবতী করে তুলেছে। নীলিমের শাল গাছের তলা থেকে মেয়েটির কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনাকে ঠিক চিনতে পারলাম না। মেয়েটি শ্রীকন্যাতে হাসি মেখে বলল, পরিচয় দিলে তো চিনতে পারবেন, আমার নাম তপা। আমি আপনার সাবজেক্টেই একই ইয়ারে পড়ি। ক্লাসে আপনাকে দেখেছি, আলাপের সুযোগ হয়নি। এই দিক দিয়ে যাচ্ছিলাম, আপনার গান শুনে দাঁড়িয়ে পড়লাম। তাই বলুন, গান না গাইলে আপনার সঙ্গে পরিচয় হতো না। হয়তো হতো, তবে আজ হতো না। একসঙ্গে যখন পড়ি তখন সম্বোধনের ব্যাপারটা সহজ করে নিলে ভালো হয় নাকি? তা বেশ, তাহলে চলো আজ হেঁটে হেঁটে কথা বলি। কোথায় হাঁটবো? এই তো ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরেই। চলো। দুজনেই শালকুঞ্জ থেকে বেরিয়ে পথ ধরে হাঁটতে লাগল। তপা বলল, আমাদের বাড়ি কোচবিহারে। কোচবিহারের কোথায়? কোচবিহারের দিনকাটা শহরে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জলপাইগুড়ির কালাচিনি বাগানে। চা বাগানে? হ্যাঁ। নামটা শুনেছি, যাওয়া হয়নি। আর মেয়েদের অনেক বাধা, তাই ইচ্ছে থাকলেও সব করা যায় না। নীলিমেষ কি যেন ভাব, তারপর বলল, তুমি তো আমার গান শুনে নিলে, প্রশংসাও করলে। তোমার গান শোনাবে কবে? আমি গাইতে পারি না। এ আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি কি গাইতে পারো না? তোমায় মিথ্যে বলি কি করে? গাইতে পারি, তবে সবার সামনে শোনাবার মতো না। ঠিক আছে, আমাকে একলা বলিয়েই শোনাও। আজ নয়, আরেকদিন শোনাবো। সন্ধে হয়ে আসছে, হোস্টেলে ফিরতে হবে। ঠিক আছে, চলো, হোস্টেল অবধি তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। কাল আসবে না এখানে? আসবো। নীলিমেষ তপাকে মেয়েদের হোস্টেল অবধি পৌঁছে দিয়ে বিদায় নিয়ে নিজের হোস্টেলের দিকে রওনা। সেদিন তপা এত সহজ হয়ে যাবে তা সে ভাবতে পারেনি, কিন্তু তার সাহসিক ব্যবহার তাকে মুগ্ধ করল। পরদিন ক্লাসের ফাঁকে ফাঁকে দুটো একটা কথা হলেও তেমন নিবিড় আলাপ হয়নি। ক্লাস শেষ হলে নীলিমেষ হোস্টেলে গেল। হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করল। তারপর টিফিন করে জামা প্যান্ট পরে চিরুনিটা নিয়ে বাথরুমে গেল। সেখানে বড় আয়না আছে, সে আয়নায় মুখ দেখল। মাথা আঁচড়ে দু একবার মুখ বেঁকিয়ে হাসল। দেখে নিল কেমন হাসিতে তাকে মানায় ভালো। তারপর চিরুনিটা পকেটে পুরে বেরিয়ে পড়ল। এদিক ওদিক তাকাতে তাকাতে নীলিমেষ শালকুঞ্জের দিকে এগিয়ে গেল। শালকুঞ্জে পৌঁছে দেখে তপা আগেই এসে রয়েছে। সে তপাকে বলল, আরে তপা, তুমি একা একা বসে রয়েছো, তোমার ভয় করে না? তপা মাথা ঘুরিয়ে নীলিমেষের দিকে তাকিয়ে বলল, ভয় একটু আধটু করে না এমন নয়, তবে আমার তেমন ভয় নেই। ভালো, হয়তো মনের ব্যাপার। এসো, বসো। বসছি। নীলিমেষ তপার পাশে গিয়ে বসল। সামান্য নীরবতার পর নীলিমেষ বলল, গান শোনাবে বলেছিলে, এখন শোনাও। তপা মৃদু হেসে বলল, তুমি সব কথাই মনে রাখো দেখছি। হ্যাঁ, এটা আমার দোষ বলতে পারো। শোনাও একটা গান। কি গান শুনবে? তোমার পছন্দ মতো গাও। তুমি বলে দাও কি গান গাইবো। কি করে বলি? তুমি কি কি গান জানো তা তো আমার জানা নেই। একটা সুন্দর সুরুচি সম্পন্ন গান গাও। সুরুচি সম্পন্ন? হ্যাঁ, এমন গান গাইবে যার মধ্যে তোমার রুচি বোধ ফুটে ওঠে। বাবা, দার্শনিকের মতো কথা বলছো দেখছি। হ্যাঁ, আমাদের মনের প্রকাশ ঘটে আমাদের পোশাকে, কথায়। নির্বাচিত গানেও মনের প্রকাশ ঘটে। মুশকিলে ফেললে। আমি তো তোমার মতো অত কাব্য ভাবনায় আপ্লুত নই। আমি একজন সাধারণ মেয়ে। ইউনিভার্সিটিতে পড়তে এসেছো, তবু নিজেকে সাধারণ মেয়ে বলছো? রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে পড়নি?
পড়িনি, এখন পড়তে হবে। থাক সে কথা, কথায় কথা বাড়বে। তুমি একটা গান গেয়ে ফেলো, এরপরে আজ আর সময় পাওয়া যাবে না। সূর্য অনেকটা বিকেলের আকাশের নিচে ঢলে পড়েছে, গাছের ছায়াগুলোও দীর্ঘতর হচ্ছে, ঝিরঝির বাতাসে পাতা ঝরে পড়ছে। দূরে দেখা যাচ্ছে নীলাভ পাহাড়, মৌন নিথর। এই পরিবেশেই তো সুরে সুরে ভরিয়ে তোলার সময়। তুমি কবিতা লেখো না কেন? লিখি, একসময় আমার কবিতা তোমাকে পড়ে শোনা। আজ তুমি গান করো। নাছর বান্ধা হয়ে লেগেছো দেখছি, তাহলে শোনো। তপা একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করল। তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে। গান শেষ হলে নীলিমেষ উচ্ছ্বসিত হয়ে উঠল। সত্যি তপা, তোমার রুচিবোধের প্রশংসা না করে পারছি না। কাল তোমার সঙ্গে প্রথম পরিচয়ে যত মুগ্ধ হয়েছিলাম, আজ তার চেয়ে অনেক বেশি মুগ্ধ হলাম। কিন্তু গানের মধ্যে দিয়ে বললে যে মোর অশ্রু হাসিতে লীন, এটা কেন? তপা বলল, তুমি সামান্য ব্যাপারেই সিরিয়াস হয়ে যাও দেখছি। ওটা তো গানের ভাষা, সবই আমার মনের কথা হবে কেন? নীলিমেষ একটু বিস্মিত হয়ে বলল, তা বটে। তোমার বাড়িতে কে কে আছে? বাড়ির কথা না জানলে বন্ধুত্ব গাঢ় হবে কি করে? এমনি হয় না। বাড়ির কথা জানলে বাড়ির পরিবেশ জানা যায়, তখন একজনকে ভালো করে চেনা যায়। বন্ধুত্ব নিবিড় হতে গেলে বাড়ির পরিবেশ জানতেই হয়। বন্ধুত্ব নিবিড় হলে পরস্পরের সুখ দুঃখের অংশীদার হওয়া যায়। নীলিমেষ কি যেন ভাবল, তারপর মৃদু হেসে বলল, সে পরিচয় ধীরে ধীরে হবে। তপা বলল, না না, আগেই হওয়া দরকার। যেমন আমার বাড়িতে বাবা, মা, দাদা আর বৌদি আছেন। বাবার বিরাট ব্যবসা আছে। দাদা কলেজে অধ্যাপনা করছেন, আমাকে পড়তে পাঠিয়েছেন দাদা। কিন্তু বাবার ইচ্ছে আমাকে তাড়াতাড়ি শ্বশুর বাড়ি পাঠায়। তোমার কি ইচ্ছে? আমার ইচ্ছে এমএটা পাশ করি, তারপর মেয়েদের যা গতি হয় তাই হবে। এবার তোমার কথা বলো। আমার কথা আরেকদিন শুনো, সন্ধে হয়ে আসছে, এখন চলো উঠি। আর একটু বসো, বলো না তোমার কথা, আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছে। চলো যেতে যেতে বলি। ঠিক আছে, তাই বলো। দুজনেই উঠে হোস্টেলের দিকে হাঁটতে লাগলো। নীলিমেষ বলল, আমার বাড়ির কথা বলার কিছু নেই, তবু বলছি। আমার বাবা হাই স্কুলের শিক্ষক, আমি তার মেজ ছেলে। আমরা 3 ভাই। দাদা বিএ পাশ করে ব্যবসা করছে, বিয়ে করে এখন আলাদা হয়ে গেছে। বাবার চাকরি থাকা পর্যন্ত আমার পড়ার সুযোগ আছে। ক বছর চাকরি আছে? এখনো 6-7 বছর আছে। মেয়েদের হোস্টেলের কাছাকাছি ইউনিভার্সিটির ক্যান্টিন। ক্যান্টিনের কাছে আসতেই নীলিমেষ বলল, 1 কাপ করে চা খাই, চলো। তুমি খেলে খেতে পারো, আমার ইচ্ছে নেই। তাহলে থাক। আমার জন্য তুমিও খাচ্ছ না? ঠিক তা নয়। চলো তাহলে আমিও খাই। দুজনেই ক্যান্টিনের ভেতরে ঢুকল। নীলিমেষ চায়ের জন্য 2টো কুপন কেটে 2 কাপ চা হাতে করে নিয়ে এলো তপার কাছে। তপা একটা টেবিলের পাশে দাঁড়িয়েছিল। নীলিমেষ 2টো খালি চেয়ার দেখিয়ে বলল, চলো ওখানে বসি। না, বসতে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে তপা বলল, আমি আসি। নীলিমেষ মাথা নাড়িয়ে বিদায় জানাল। নীলিমেষ ক্যান্টিন থেকে বেরিয়ে হোস্টেলের পথে হাঁটতে লাগলো। যেতে যেতে ভাবল, তপাকে দেখে মনে হয় যেন কত কাল ধরে চেনা। তপার সঙ্গে যেন কত জন্মের পরিচয়। এই পরিস্থিতিতেই কি ভালোবাসার জন্ম হয়? গল্প উপন্যাসে ভালোবাসার কথা কত পড়েছে, কিন্তু কিভাবে এর জন্ম হয় তার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। আজ সে যেন তার হৃদয় দিয়ে উপলব্ধি করল। এভাবেই হয়তো মানুষের অনুভূতি সঞ্চারিত হয় এক হৃদয় থেকে অন্য হৃদয়। কিন্তু এই অনুভূতির কথা, তার মনে ভালোবাসার কথা এখনই তপাকে বলা ঠিক হবে না। কিন্তু এখনই যে বলে দিতে ইচ্ছে করছে। পার্ট 1 হোস্টেলে পৌঁছেই দেখলো গেটের পাশে অরুণাভ দাঁড়িয়ে আছে। সে নীলিমেষের পাশের রুমেই থাকে এবং একই ইয়ারে পড়ে। তার সাবজেক্ট অন্য, তবে আর্টস ফ্যাকাল্টির ছাত্র।
নীলিমেশ যেদিন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল সেদিনই তার সঙ্গে পরিচয়। এখন বন্ধুত্বের নিবিড়তা বেড়েছে। নীলিমেশকে আসতে দেখে সে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি নীলিমেশ? বিকেলে খুঁজেছি, পাইনি। নীলিমেশ সাধারণ হাসিতে মুখ ভরিয়ে বলল, এই তো একটু বেড়াতে গিয়েছিলাম। একা একা? একা বেড়ানো যায় না বুঝি? তুই কবি, তুই পারতে পারিস, আমরা পারি না। তারপর দুজনেই হোস্টেলে ঢুকে গেল। পরদিন ক্লাস শেষ হলে নীলিমেশ আর তপা ক্যান্টিনে চা খেতে গেল। অরুণাভ আগেই ক্যান্টিনে বসে বসে চা খাচ্ছিল। সে নীলিমেশকে দেখে বলল, নীলিমেশ, এদিকে আয়, চা খা। নীলিমেশ এগিয়ে গিয়ে বলল, 2 কাপের অর্ডার দে। অরুণাভ কৌতূহলী হয়ে বলল, আরেকজনকে? পরিচয় করিয়ে দিচ্ছি। নীলিমেশ তপার দিকে তাকিয়ে ইশারা করল। অরুণাভ 2 কাপ চায়ের অর্ডার দিল। তপা কাছে এলে নীলিমেশ বলল, তপা, এর সঙ্গে পরিচয় করো। এ হলো আমার বন্ধু অরুণাভ, এর বাড়ি রায়গঞ্জে। ইউনিভার্সিটিতে যেদিন এলাম সেদিনই আমাদের বন্ধুত্ব হয়। তপা অরুণাভর দিকে তাকিয়ে মৃদু হেসে নমস্কার জানাল। নীলিমেশ বলল, আর একটু বাকি আছে। সে তপার দিকে হাত তুলে বলল, এ হলো তপা, এদের কোচবিহারে দিনহাটায় বাড়ি, আমার সঙ্গে পড়ে। অরুণাভ আগেই প্রতি নমস্কার জানিয়েছিলেন। এবার বলল, আমি প্রথমে সম্বোধনের কথাটা পরিষ্কার করে নিতে চাই। আমাদের সম্বোধন প্রথম থেকেই তুমি হওয়া উচিত। এটা আমিও চাই। এখানে বসো। তপা একটা চেয়ারে বসল। চা দিয়ে গেল। তপা অরুণাভকে জিজ্ঞেস করল, তোমার চা কোথায়? এইমাত্র খেলাম। অরুণাভ ছেলেটি অত্যন্ত উজ্জ্বল। সে উচ্ছলতা প্রকাশ করে না, কিন্তু হয়ে পড়ে তার কথায় কাজে। সে নীলিমেশকে বলল, জানিস নীলিমেশ, তপার সঙ্গে পরিচিত হয়ে ভীষণ ভালো লাগছে। এর আগে কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে পারিনি, আজ সে অভাব পূরণ হলো। চা খাওয়া শেষ হলে তিনজনেই ক্যান্টিন থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। তপা বলল, চল শালকুঞ্জের দিকে। এ প্রস্তাবে সকলেই রাজি হলো। হেঁটে হেঁটেই তিনজনই শালকুঞ্জে গিয়ে পৌঁছালো। নীলিমেশ আর তপা গিয়ে বাঁধানো জায়গাটায় বসে পড়ল। অরুণাভ পাতা ঝরা শাল গাছগুলোর দিকে তাকিয়ে বলল, এখানে ভালো লাগে না। কেন? নীলিমেশ বলল, এখনই তো ভালো লাগে। শুকনো পাতার নুপুর পায়ে ঘূর্ণি বাতাস নেচে বেড়ায় এই ঝরা পাতার শালবনে। অরুণাভ বলল, এ আমার ভালো লাগে না, আর এরমটা জীবনে আমি চাই না। আমি চাই সতেজ সবুজ পাতায় মোড়ানো গাছের শোভা। জীবনটা যেন তেমনি করে সবুজে সবুজে ভরে উঠবে। কত ভালো লাগে বলো তো? অরুণাভ তপার পাশে গিয়ে বসে বলল, বলো, তোমার বাড়িতে কে কে আছে? অরুণাভ বলল, এই কাব্যের মধ্যে আবার অকাব্য কেন? পরিচয় ভালো করে করতে হলে বাড়ির কথা জানতে হবে। এ ব্যাপারে আমার 1 লাইন বললেই হয়। তাই বলো। বাড়িতে বিধবা মা আছেন আর আমি এখানে। বাড়ি ভাড়া আর বাবার পেনশনের টাকা দিয়ে আমাদের 2টি প্রাণীর স্বচ্ছন্দ সচ্ছলতা। আমার কথা শুনবে না? তোমার কথা জানি, নীলিমেশ বলেছে। নীলিমেশ বলল, প্রত্যেক মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, কল্পনা থাকে। তাকে রূপায়িত করবার জন্য সারা জীবন মানুষ তপস্যা করে। অরুণাভ বলল, বেশি ভাবুক হয়ে যাচ্ছিস। নীলিমেশ তপার দিকে তাকিয়ে বলল, তোমার কেমন জীবন পছন্দ তপা? দেখো, আমি মেয়ে, আমার বেশি কিছু চাওয়ার নেই। স্বামী পুত্র নিয়ে একটা ছোট্ট সংসার আমার কাম্য, এর বেশি কিছু ভাবি না। নীলিমেশ একটু গম্ভীর স্বরে বলল, যদি কেউ ভাবাতে পারে? তপা হাসল। সে বলল, যে ভাবনাই ভাবো না কেন, ঘর সংসারকে ভিত্তি করে তবেই তা ভাবতে হবে। অরুণাভ, তুমি কি বলো? আমি স্বপ্ন টপ্ন দেখি না। আমি সামনের কাজটি প্রথম করি এবং তা নিয়েই ভাবি।
এখানে পড়তে এসেছি। প্রথম কাজ হলো পরীক্ষায় পাশ করা, তারপর কি হয় দেখা যাবে। তারপর কি করবে? তারপর একটা চাকরি জুটিয়ে সংসার যাত্রার পিচ্ছিল পথ দিয়ে গড়িয়ে চলে যাব। আমি সাধারণ লোক, তাই আমার সাধারণ চিন্তা। নীলিমেশ, তুমি বলো। অরুণাভই তপার প্রশ্নের উত্তর দিয়ে দিল। সে বলল, নীলিমেশ তো কবি, তার জীবনে অনেক উঁচু আশা, তাই না রে নীলিমেশ? নীলিমেশ এতক্ষণ ওদের কথাগুলো শুনছিল আর নিজের মনেই ভাবছিল। তপার প্রশ্নের উত্তরে বলল, আমি ভাবি সাধনা করলে সিদ্ধি লাভ হয়, তাই চেষ্টা করে যাই। তপা একটা গানের কলি গুনগুন করে গেয়ে উঠল। এমনি করে এদের দিনগুলো গড়িয়ে যাচ্ছিল। বসন্তের শালকুঞ্জ বৈশাখের রুক্ষতা কাটিয়ে উঠে বর্ষার নব জলধারায় নেয়ে উঠল। চারদিক সময়ের গতিতে সবুজে ছেয়ে গেল। পার্ট 1 পরীক্ষা শেষ হলে গ্রীষ্মের বন্ধ হলো। কিছুদিনের জন্য বিশ্ববিদ্যালয় ছেড়ে যে যার বাড়ি যাবার পরিকল্পনা করছে। এই সময় 3-4 দিন নীলিমেশের সঙ্গে তপার দেখা হয়নি। একদিন সকালের হোস্টেলে অরুণাভ নীলিমেশের ঘরে এসে বলল, নীলিমেশ, আজ তপা বাড়ি যাচ্ছে, চল ওকে বাসে তুলে দিয়ে আসি। নীলিমেশ কি যেন ভাবল, তারপর বলল, আমি এখন যেতে পারবো না, আর তপা যাচ্ছে বাড়ি, তাকে তুলে দেওয়ার কি হলো? সৌজন্য প্রকাশ, তাহলে তুই থাক, আমি যাই। অরুণাভ চলে গেলে নীলিমেশ ভাবল তারও যাওয়া কর্তব্য ছিল, কারণ তপা হলো তার বন্ধু। হৃদয়ের মনোভাব প্রকাশ করবার জন্য তপাকে বাসে তুলে দিতে যাওয়া উচিত। মনে মনে সে খুব দুঃখ পেল। এমন অনেক কাজই আছে যা ভেবে ভেবে কোনো সমাধান করা যায় না। এই ভাবুকতাই তার এই দুঃখের কারণ। সেদিনই অরুণাভও বাড়ি চলে গেল। 2 দিন পর নীলিমেশ গেল বাড়ি। গরমের ছুটি শেষ হল। তপা আর অরুণাভ হোস্টেলে আবার ফিরে এল, কিন্তু নীলিমেশ এলো 1 মাস পর। এই 1 মাসের ব্যবধানে অরুণাভ চেষ্টা করেছে তপার মনের কাছে পৌঁছাতে, কিন্তু তা হয়েছে বলে নীলিমেশ মনে করল না। হোস্টেলে আসার পর অরুণাভ জিজ্ঞেস করল, তোরা তো দেরি হলো কেন রে? নীলিমেশ বিষণ্ণতার ছায়ায় মুখ ঠেকে বলল, মা অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন ভালো তো? এখন একটু ভালো, তবে মা চিররুগ্না। আমার জ্ঞান হওয়ার পর মাকে কোনোদিনও সুস্থ থাকতে দেখিনি। তপা তোর কথা রোজই জিজ্ঞেস করে, তুই তো একটা খবর পাঠাতে পারতিস আমাদের। পারতাম, রোজই ভেবেছি আজই রওনা হব, কিন্তু আটকে গেলাম। এই করে 1 মাস পেরিয়ে গেল, তাই কোনো খবর দিতে পারিনি। পরদিন ক্লাসে গেলে তপা এসে নীলিমেশকে বিলম্বের কারণ জিজ্ঞেস করল। নীলিমেশ সত্যি কথা বলতে পারল না, কিছু রেখে ঢেকে বলল। সত্যি কথাটা তপাকে বলতে সে দ্বিধাগ্রস্ত হল। তার মা মানসিক রোগাক্রান্ত। সহজ কথাই বলতে গেলে বলা হবে পাগল। একথা সে অরুণাভকেও বলেন। তপাকে সে ভালোবাসে, তপাও তাকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মধ্যে সে নিজেই কেমন করে যেন অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে, সে তা বুঝতে পারে না। মানুষ কজন আছে যারা নিজেকে বোঝে, জানে। এরপর এলো পুজোর ছুটি। ইউনিভার্সিটির প্রাঙ্গণ জুড়ে গুচ্ছগুচ্ছ কাশফুল শরতের বাতাসে দুলে দুলে উঠিয়ে সোহাগ বিলাতে লাগল। দূরের নীলিম পাহাড় জল ছাড়া মেঘের ওড়না পড়ল। এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষকরা শিক্ষামূলক ভ্রমণেই বেরিয়ে পড়ল। এই ভ্রমণে তপা গেল না। সে পুজোর ছুটি বাড়িতেই কাটিয়ে দিল। তারপর দেখতে দেখতে শীতের ছোঁয়ায় ধরনী জর্জরিত হয়ে উঠল। পড়াশোনার চাপ বাড়ল। পড়ার চাপে সকলেই আগন্তুক পরীক্ষার প্রতি সতর্ক হয়ে উঠল। সময় সিঞ্চনে কত জলস্রোত বয়ে গেল, কত প্রাকৃতিক রূপ বদল হল। তেমনি আবেগের মূর্ছনায় কাতর হয়ে উঠল নীলিমেশের মন। সে তপাকে নিয়ে এত ভাবল যে তার পড়াশোনায় যথেষ্ট ব্যাঘাত ঘটল। যে ভালোবাসে সেই একমাত্র বোঝে ভালোবাসার কত যন্ত্রণা। এই যন্ত্রণাতেই সুখ, যার জন্য মানুষ জীবন জুড়ে তপস্যা করে ভালোবাসার।
তারপর এসে গেল বিশ্ববিদ্যালয়ের জীবনের সমাপ্তির দিন। পাঠ্য পরীক্ষা দিল সবাই। নীলিমেষের পরীক্ষা আশাতীত হলো। পরীক্ষা ততটা খারাপ না হলেও নীলিমেষ ধারণা করল তপার সঙ্গে মেলামেশা করাতেই তার এই অবনতি। একথা যাতে কেউ বুঝতে না পারে তার জন্য সে খুব সতর্ক হলো। পরীক্ষার পর একদিন অরুণাভ হোস্টেলেই তার ঘরে ঢুকে বলল, জানিস নীলিমেষ? নীলিমেষ বিস্মিত হয়ে বলল, কি? আমি তপাকে ভালোবেসে ফেলেছি। এক কথায় নীলিমেষের বুকটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। বুকের ভেতরটা মুচড়ে মুচড়ে উঠতে লাগলো বারবার। সে কোনো ভাষা পেল না কিছু বলার। অরুণাভই বলে চলল, কিরে, চুপ করে কি ভাবছিস? তুই কি খুশি হসনি? নীলিমেষ কৃত্রিম হাসি ঠোঁটে লাগিয়ে বলল, খুশি হব না কেন? কিছু বলছিস না যে? কি বলবো? নীলিমেষের হৃদয়ের নিবিড় নিলয় থেকে উৎসারিত ভালোবাসার ধারা তপাকে ঘিরে বইছিল। আজ তা তাকে গ্রাস করতে চলেছে। সে মনে মনে ভাবল, মানুষ মনে মনে কত কি পেতে চায়, সব তো তার চরিতার্থ হয় না। তপার ভালোবাসা যেন তার জীবনে এমনই একটি ঘটনা। পরদিন নীলিমেষ ক্যান্টিনের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তখন বিকেলের ম্লান আলো আর্টস ফ্যাকাল্টির সামনের ইউক্যালিপটাস গাছের উঁচু মাথায় স্পর্শ করেছে মাত্র। সেই সময় গার্লস হোস্টেল থেকে তপা এদিকেই আসছিল। তাকে নীলিমেষ দেখার আগে সে নীলিমেষকে দেখেছিল। নীলিমেষ যখন তপাকে দেখতে পেল তখন সে ভাবল তার সঙ্গে দেখা করবে না, তাই সে তাড়াতাড়ি ক্যান্টিনে ঢুকে গেল। কিন্তু তপা এসে সোজা ক্যান্টিনে ঢুকে গেল। নীলিমেষের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, পরীক্ষা শেষের পর তোমার সঙ্গে দেখা হলো না কেন? কোথায় ছিলে? নীলিমেষ কোনো উত্তর দিল না। তপা আবার জিজ্ঞেস করল, তোমার পরীক্ষা কেমন হলো? এবার বিষণ্ণ মুখে নীলিমেষ উত্তর দিল, ভালো হয়নি। তোমার কেমন হলো? ভালোই হয়েছে। ফার্স্ট ক্লাস পাবে? তুমি পাবে। নীলিমেষ হাসল। তপা বলল, কাল সকাল 10টায় আমি শিলিগুড়ি যাব। তোমাকে আমার সঙ্গে যেতে বলছি, কিছু কেনাকাটা করব। মার্কেটিং? হ্যাঁ তাই। অরুণাভকে নিয়ে যাও না, ও সব ভালো চেনে। তপা একটু ক্রুদ্ধ হলো। সে চাপা ক্রোধের স্বরে বলল, তোমাকে সাজেশন দিতে বলিনি, তুমিই যাবে, অরুণাভকে এ কথা জানাবে না। নীলিমেষ নীরব রইল। ভাবল, এ কথা না রাখলে তপা ভীষণ রাগ করবে। তপার রাগ আগেও 2-1বার দেখেছে সে, তাকে রাগাতে তার ইচ্ছে হয় না। তপা নীলিমেষের সম্মতির অপেক্ষা না করেই চলে গেল। পরদিন সকালে নীলিমেষ তপার সঙ্গে শিলিগুড়ি গেল বাসে করে। অরুণাভকে জানালো না এ কথা। শিলিগুড়ি পৌঁছে তপার অনুরোধেই একটা রেস্তোরাঁয় ঢুকতে বাধ্য হলো নীলিমেষ। রেস্তোরাঁয় বসে তপা বলল, আজ তোমাকে একটু একা পাবো বলে এভাবে এসেছি। ইউনিভার্সিটিতে তো একা বসে কথা বলার সুযোগ পাওয়া যায় না। কেন? তোমার বন্ধু অরুণাভ বাদ সাধে যে। ও, সে তো তোমাকে আগলে রাখে। আমাকে না তোমাকে? কি বলবে বলো? বলবো বই কি। তপা গম্ভীর হয়ে গেল। বলো। তুমি তো কোনোদিনও তোমার মনের কথা বলবে না, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। বলো কি কথা? যে কথা মেয়েরা নিজে মুখ ফুটে বলে না, সে কথা আমি বলবো। কি এমন কথা? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা তা জানিও। এখন না বললেও হবে, পরে আমাকে চিঠি দিয়ে জানিও। নীলিমেষ কোনো উত্তর দিতে পারল না। যে বিষয় নিয়ে তার এত শঙ্কা আড়ষ্টতা, সেই বিষয়টা তপা কত সহজে বলে ফেলল। অথচ তার মুখ কে যেন চেপে ধরে রয়েছে, সে কিছুতেই বলতে পারছে না। তপা বলল, আমার ঠিকানা রেখে দাও। সে নীলিমেষকে তার বাড়ির ঠিকানা লিখে দিল। তারপর রেস্তোরাঁ থেকে বেরিয়ে কিছু কেনাকাটা করে দুপুরের মধ্যেই হোস্টেলে ফিরে এল। হোস্টেলের সামনে এসে তপা বলল, আমি কাল বাড়ি চলে যাচ্ছি, সকালের বাসে যাব।
আমি কবে যাই ঠিক করিনি। তপা বেদনার্ত গলায় বলল, আর হয়তো দেখা হবে না যদি তুমি চেষ্টা না করো। নীলিমেশ দেখল তপার চোখে জল এসে গেছে। তপা আর কিছু না বলে হোস্টেলে ঢুকে গেল। পরদিন তপা বাড়ি চলে গেল। অরুণাভ এসে খবর দিল যে সে তপাকে সি অফ করতে বাস স্ট্যান্ডে গিয়েছিল। নীলিমেশ অরুণাভর কথাটা শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। সে ভাবল বাস স্ট্যান্ডে তার যাওয়াটা উচিত ছিল, কিন্তু কেন যে সে যেতে পারল না তার কোনো জবাব খুঁজে পেল না। তপা বাড়ি চলে যাবার দুদিন পর অরুণাভ আর নীলিমেশ যার যার বাড়ি চলে গেল বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে। তারপর যার যার বাড়িতে ব্যস্ততায় দীর্ঘ অবসরের সময় কেটে গেল। একদিন এমএ পরীক্ষার ফল প্রকাশিত হল। তার কিছুদিন পর নীলিমেশ তপার কাছ থেকে একটা চিঠি পেল। চিঠিতে তাকে রেজাল্টের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। এই সঙ্গে ইঙ্গিত দিয়েছিল ভবিষ্যৎ জীবন। সে তার জন্য অপেক্ষা করে আছে এবং থাকবে বলে প্রতিশ্রুতির কথা লিখেছিল। নীলিমেশ তপার ওই চিঠির কোনো জবাব দেয়নি। তারপর দীর্ঘ 8 মাস কেটে গেল। নীলিমেশ ইউনিভার্সিটিতে রিসার্চ স্কলার হয়ে যোগ দিল। সে সময় একদিন একটা বাড়ির ঠিকানা থেকে রিডাইরেক্ট করা চিঠি পেল। চিঠিটা লিখেছে তপা। সে একান্তে বসে চিঠিটা পড়ল। নীলিমেশ, আজ পর্যন্ত তোমাকে লেখা কোনো চিঠির জবাব পাইনি। কেন এমন হচ্ছে বুঝতে পারি না। মনে করো এটাই আমার শেষ চিঠি। এই চিঠির জবাবের অপেক্ষায় আছি, তারপর সিদ্ধান্ত নেব। তোমার নীরবতা কি তোমার দুর্বলতার জন্য? কিসের দুর্বলতা? তুমি কি করবে সত্তর জানো। পুরুষেরা সারা জীবন সংসারী না হয়ে থাকতে পারে, কিন্তু মেয়েরা তা পারে না। এই সমাজ ব্যবস্থায় তা সম্ভব না। তুমি বলতে মেয়েরা বেশি সোশ্যাল, তাই তারা সবসময় ঘর বাঁধার স্বপ্ন দেখে। আমি তো মেয়ে, সাধারণ মেয়ে, তাই আমার স্বপ্ন একটি ঘর। ভেবেছি এ ঘর বাঁধায় তুমিই হবে আমার জীবন সঙ্গী। তোমার জবাব পাবো আশা করি। মাঝে মাঝে অরুণাভর চিঠি পাই। তুমি ভালো থেকো। শুভেচ্ছান্তি, তপা। চিঠিটা পড়া শেষ করে নীলিমেশ বার কয়েক একটা লাইন পড়ল। মাঝে মাঝে অরুণাভর চিঠি পায়। এই লাইনটা যতবারই পড়ে ততবারই তার বুকের ভেতরটা বেদনায় মুচড়ে ওঠে। সে ভাবে অরুণাভর চিঠি পায় মাঝে মাঝে, তাহলে সে চিঠির জবাব দেয়, তাই চিঠি পায়। একটা সন্দিগ্ধ গোপন বেদনা তাকে কুঁড়ে কুঁড়ে খেতে লাগল। ওই চিঠির জবাব নীলিমেশ আজও দেয়নি। আজ এই ট্রেনের কামরায় দুজনই রয়েছে বসে তার সামনে। তারা এখনো অর্ধ নিদ্রাচ্ছন্ন হয়ে আছে। কি এক গভীর প্রশান্তি যেন তাদের মনে আসন করে নিয়েছে। তাই নিশ্চিত ভ্রমণ করছে আজ। আজ সে কাকে দোষ দেবে? তপা বা অরুণাভর তো কোনো দোষ নেই, দোষ তার নিজের। তার দুর্বলতা, ভয় তাকে ভাবুক হতে সাহায্য করেছে, কিন্তু সুখের সন্ধান দিতে পারেনি। আজ অকপটে তপার কাছে স্বীকার করতে পারে তার নিজের দুর্বলতার কথা, কিন্তু আজ তা বলে কি লাভ হবে? সে মনে মনে তাদের সুখী জীবন কামনা করল শুধু। ট্রেন হু হু করে ছুটে চলেছে। পূর্ব দিকের আকাশে ভোরের আলো ভেসে উঠছে। ধীরে ধীরে ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। অরুণাভ আর তপা এখন নিদ্রাচ্ছন্ন হয়ে রয়েছে। সময় মানুষকে কত বদলে দেয়। এরাও কত বদলে গেছে। মানুষ সময়ের কাছে বন্দী। নীলিমেশ অরুণাভকে ডাকল, অরুণাভ, অরুণাভ। অরুণাভ ঘুম থেকে জাগল। তার দিকে তাকিয়ে বলল, বেশ ভালো করে ঝিমিয়ে নিলাম। তা তো দেখলাম, কোনো দিকে খেয়াল ছিল না তোর। অরুণাভ মৃদু হাসল। নীলিমেশ বলল, নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে গেল, আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নি। অরুণাভ তপাকে ডেকে বলল, তপা ওঠো, বিছানার চাদরটা ছেড়ে দাও, নীলিমেশ এখানেই নামবে। নীলিমেশ জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে নিতে স্টেশনে এসে ট্রেন থামল। অনেক যাত্রী নামে।
অনেকে আবার উঠল। জানলার সামনে এসে বলল, অরুণাভ চলি। জানলার সামনে মুখ এনে অরুণাভ বলল, হ্যাঁ ভাই, সময় করে একবার আমার বাড়িতে বেড়াতে আসিস। নীলিমেষ তপার দিকে বাঁকা দৃষ্টি ছুঁড়ে বলল, তুই তো বলছিস, তপা কি বলে? তপা হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই এসো। অরুণাভ বলল, একটা কথা শোন। নীলিমেষ, আমি জানতাম তপা তোকে খুব ভালোবাসত। নীলিমেষ কৃত্রিম আশ্চর্যের ভাব দেখিয়ে বলল, তাই বুঝি? আচ্ছা ভাই চলি। অরুণাভ বলল, একটা বিয়ে করে সংসারী হ, সংসারে সুখ আছে। নীলিমেষ মৃদু হেসে বলল, দেখি। তারপর স্টেশনের বাইরের দিকে রওনা হল। এখানেই শেষ হলো সুবোধ সেনের লেখা একান্তে অন্যজন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।